আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। স্বৈরাচারী রাষ্ট্রনায়কের পরিণতি কি হয় সে বিষয়টি পৃথিবীর বুকে নিদর্শন করে রাখার জন্যই গণভবনকে স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটি জানালেন উপদেষ্টা আদিলুর রহমান খান, মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। দুপুরে গণভবন পরিদর্শন শেষে তারা কথা বলেন আগামীকাল গণভবন জাদুঘর তৈরির কমিটি গঠন এবং এক সপ্তাহ পর জাদুঘর তৈরির কাজ শুরু হবে। বিপুল দেব রায়ের সহযোগিতায় আরও জানাচ্ছেন শাকিলা করিম। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের রূপান্তরের লক্ষ্যে প্রাথমিকভাবে গণভবন পরিদর্শন করলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। শনিবার সকালে পরিদর্শন শেষে গণমাধ্যমে কথা বলেন তারা। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচারী খুনি রাষ্ট্রনায়কদের কি পরিণতি হতে পারে এবং জনগণই যে রাষ্ট্রের আসল ক্ষমতার মালিক সেই বিষয়টি নিদর্শন হিসেবে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে। তিনি বলেন, ইতোমধ্যে গণপূর্ত ও স্থাপত্য বিভাগের সঙ্গে কথা আলোচনা এবং ফরমাল কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। রোববারের মধ্যেই এ সংক্রান্ত কমিটি গঠন করা হবে। জাদুঘর বিশেষজ্ঞ এবং যারা আর্টিস্ট রয়েছেন তাদের থেকেও এবং আমরা বিদেশে যারা রয়েছে জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞ বা এরকম অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে তাদের সাথেও যোগাযোগ করার পরামর্শ নেওয়ার জন্য বলা হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, গণভবন জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এই ফ্যাসিবাদী যে শাসন, এই শাসনের সময়কার যেই জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের যেই স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সারা দেশের বিভিন্ন স্থানে হামলা, সহিংসতা সহ নানা ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আদিলুর রহমান বলেন, এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা বারে বারে বলেছি, আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা ইনশিওর করব। গণপূর্ত ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই কাজটি সম্পন্ন করবে বলেও উল্লেখ করেন উপদেষ্টাবৃন্দ। শাকিলা করিম, RTV, ঢাকা। বিবেকের তাড়নায় স্বৈরাচার বিরোধী আন্দোলনের সম্মুখ সারিতেই গুলিতে শহীদ হন উত্তরার বাসিন্দা মাহমুদুর রহমান সোহেল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে 3 শিশু সন্তান নিয়ে অথৈ সাগরে পড়েছেন সোহেলের স্ত্রী মরিয়ম খানম। রাষ্ট্র পরিবারের কাছে এ সন্তানরা যেন বোঝা না হয় সেই আবেদন তার। বিস্তারিত অর্ণ গফুরের রিপোর্টে। বাবা ডাক্তার ঠিকমতো শেখার আগেই বাবাকে হারিয়ে ফেলেছে 1.5 বছরের শিশু সুরা। টেলিফোন বাজলেই দৌড়ে আসা সুরা জানে না আর কখনো বাবার কোলে উঠতে পারবে না সে। বৈষম্য বিরোধী আন্দোলনে হাসিনা সরকার গণহত্যা চালালে ঘরে বসে থাকতে পারেননি মাহমুদুর রহমান সোহেল। বিক্ষোভে যোগ দিয়েছিলেন সম্মুখ সারিতে। স্ত্রীকে নিয়ে শিক্ষার্থীদের জন্য করেছিলেন খাবারের ব্যবস্থাও। কিন্তু 4 আগস্ট মাথায় গুলি লাগলে 5 দিন পর চলে যান পরপারে। স্বামী হারানোর শোকে আচ্ছন্ন হলেও দেশের জন্য সোহেলের জীবন উৎসর্গ বৃথা যায়নি ভেবে গর্বিত মরিয়ম খানম। বন্ধুর সাথেই লাস্টের ফোনে কথা হয়েছে যে বিবেকের তাড়নায় সে ঘরে থাকতে পারতেছে না, যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে বন্ধু। আমার বাচ্চারা বাবা দেখবে না, আমার বাচ্চারা কাউকে বাবা বলতে পারবে না, এই কথাটা যখন আমি চিন্তা করি আমার তখন অনেক কষ্ট। কিন্তু যখন সমাজের এই জিনিসগুলো যখন আমি দেখতে পাই যে কত মানুষের কষ্ট, কত মানুষের মানে এই জিনিসটা যখন ওর আত্মত্যাগটা বৃথা যায় নাই, যখন এইগুলো যখন চিন্তা করি তখন মনে হয় না ভালো কিছুর জন্য এটা হয়েছে। উত্তরায় মানসম্মত পরিবেশে পরিবারকে সব ধরনের সুযোগ সুবিধায় রেখেছিলেন ইত্তেহাদ এয়ারলাইন্সের চাকুরি করা মাহমুদুর রহমান সোহেল। সন্তানদের ভর্তি করেন নামি স্কুলে।
কিন্তু তার অকাল মৃত্যু পথে বসার ঝুঁকিতে ফেলেছে পুরো পরিবারকে। হঠাৎ এইরকম পরিস্থিতিতে আমরা নিজেরাই দিশেহারা, না আমার সন্তানগুলো, তারা শহীদের সন্তান, আমরা যেন পরিবারের কাছে কিংবা সমাজের কাছে, রাষ্ট্রের কাছে আমরা যেন, আমার সন্তানেরা যেন বোঝা হয়ে না যায়, তারা যেন জনসংখ্যা না হয়ে তারা যেন জনসম্পদে পরিণত হয়। পুরনো ছবি ও ভিডিও দেখে বাবার স্মৃতি হাতড়ে ফেরে মাসনুন ও রুবায়েদা। তাদের একমাত্র আকাঙ্ক্ষা যেমন দেশ পেতে বাবা জীবন দিয়েছে তেমন দেশে সম্মান নিয়ে বাস করা। বাবা অনেক মানুষের সাহায্য করে, আমার বাবা যেটার জন্য আত্মত্যাগ করেছে, আমি এরকম একটা বাংলাদেশ চাই যেটার মধ্যে কোনো কারাপ্টেড মানুষের না থাকে। এই আত্মত্যাগের বিনিময় দেয়া সম্ভব না হলেও মর্যাদা দেওয়ার দায় রাষ্ট্রের কাঁধে। অরণ্য গফুর, RTV, ঢাকা। জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইডলাইনে বৈঠক করতে যান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানান ডক্টর ইউনূস। এ সময় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সব সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের সাথে ছবি তোলার চেষ্টা চালাবেন বলেও জানান তিনি। আগামী 10 সেপ্টেম্বর মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশন শুরু হতে যাচ্ছে। জাতিসংঘের দেয়া বক্তাদের প্রাথমিক তালিকা অনুযায়ী 26 সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বক্তব্য রাখার কথা রয়েছে মোদির। ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব নয়, আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে চন্দ্রিমা উদ্যানে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি। বলেন, গতকাল বাংলাদেশ নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক। দুই দেশের অনেক অমীমাংসিত বিষয় থাকলেও ভারতের উচিত বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ড নিয়ে রিজভী জানান, এই ঘটনায় বিদেশি হস্তক্ষেপ ছিল কিনা তা পুনঃতদন্তে বেরিয়ে আসবে। তার যে জমিদারি পুনরুদ্ধারের জন্য কোনো কাজ করছেন, তাহলে প্রতিরক্ষা মন্ত্রী এভাবে কথা বলছেন কেন? বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে আসুক, বাংলাদেশের মানুষ একটি সার্বভৌম দেশে বসবাস করুক, এটা কি ভারতের নীতি নির্ধারকরা তারা মোটেই পছন্দ করছেন না? কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাভার, গাজীপুর ও আশুলিয়া এলাকার সব পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে সেনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিজিএমএ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি শ্রমিক নেতা ও স্থানীয় রাজনীতিবিদদের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর গতকাল শুক্রবার এক বৈঠকে কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। এর আগে 2 সপ্তাহ ধরে গাজীপুর ও আশুলিয়ায় ওষুধ ও তৈরি পোশাক শিল্পে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। বকেয়া আদায়, বেতন বৃদ্ধি, ছাঁটাই বন্ধ করা সহ নানা দাবিতে কারখানার সামনে অবস্থান ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। পোশাক কারখানা খুলে দেওয়ার পর এলাকার পরিস্থিতি জানাতে গাজীপুরে টঙ্গী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। কারখানা খুলে দেওয়ার পর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে? নাবিলা, আপনি জানেন যে গত 5ই আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অরাজকতা করার চেষ্টা করা হয়েছে এবং বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কিন্তু করা হয়েছে। এতে করে কিন্তু অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। তারপর কিন্তু এরপর থেকে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে কিন্তু দেশের অর্থনীতির উপর অনেকটাই চাপ পড়েছে এবং গতকালকে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে সেটা কিন্তু বিজিএম এর যে নীতি নির্ধারক যারা রয়েছে তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং তারা তাদের আশ্বাস পেয়ে কিন্তু তারা আজকে থেকে কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার
সিদ্ধান্ত নিয়েছে। এবং আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমি এই মুহূর্তে রয়েছি টঙ্গীর বিসিক এলাকাতে। এখানে কিন্তু প্রত্যেকটি শিল্প প্রতিষ্ঠানে কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং নির্বিঘ্নে কিন্তু শ্রমিকরা তাদের কর্মস্থলে যেতে পারছে এবং কোন রকমের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জন্য আমরা দেখতে পেয়েছি বিভিন্ন দলীয় নেতাকর্মীরাও কিন্তু অবস্থান নিয়েছে এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় কিন্তু খন্ড খন্ড ভাগ হয়ে কিন্তু তারা এই শিল্প এলাকাকে নিরাপত্তা দিচ্ছে। তো এই ছিল আমার কাছে টঙ্গী থেকে সর্বশেষ তথ্য। নাবিলা, ধন্যবাদ আপনাকে। দেশের তৈরি পোশাক শিল্প অস্থিতিশীল করে তুলতে দেশি বিদেশি চক্রান্ত চলছে, অভিযোগ শিল্প মালিকদের। তারা বলছে এই মুহূর্তে পোশাক খাতের সবচেয়ে বড় সংকট নিরাপত্তাহীনতা। এমন পরিস্থিতি চলতে থাকলে বিশ্ববাজারে দেশের ভাবমর্যাদা ক্ষুণ্ণের পাশাপাশি ক্রয়াদেশ বাতিলের শঙ্কা তাদের। সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ অনেকটা স্থিতিশীল হলেও হঠাৎ অশান্ত হয়ে ওঠে তৈরি পোশাক শিল্প। সাভার, আশুলিয়া সহ বিভিন্ন জায়গায় নানা অজুহাতে আন্দোলন ও কারখানা ভাঙচুর করে দুর্বৃত্তরা। সহিংস আন্দোলনে গত কয়েকদিন খোলা রাখার পর আবার বন্ধ করে দেওয়া হয় বহু কারখানা। প্রশ্ন হলো, পোশাক শিল্প অস্থির করে তুলতে এমন ইন্ধন দিচ্ছে কারা? এরা কি শ্রমিক? আমরা তো মনে করি না এরা শ্রমিক। তারা বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে চেষ্টা করতেছে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে। এই বহিরাগত শক্তির সাথে হয়তো দেশি এবং দেশের বাইরের চক্রের বা কোনো রকম যোগসাজশ থাকতেই পারে আমরা মনে করি। শিল্প মালিকরা বলছেন, এভাবে চলতে থাকলে ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়বে পোশাক খাত। ফায়দা নিতে উৎপেতে আছে বেশ কিছু দেশ। সিজন না, তখন হয়তো সামনের সিজনও বায়াররা চিন্তা করবে যে আমরা কি এখানে কাজ রাখবো বা কতটুকু রাখবো। তো একটা ইমেজের সংকট হবে, একটা অর্ডারের সংকট হবে। এখান থেকে যদি এই সেক্টরটাকে অশান্ত করা যায় তাহলে বায়াররা অর্ডারগুলি বাংলাদেশে আর প্লেস না করে অন্য কোথাও করবে। কারা সেটার জন্য তৎপর আপনারা সবাই জানেন এবং সেই ক্ষেত্রে কাদের ইন্ধন রয়েছে এটা বোঝাটা খুব কঠিন কোনো কাজ নয়। এদিকে কারখানা খোলা রাখার বিষয়ে শুক্রবার শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ আইন শৃঙ্খলা বাহিনী ও শ্রমিক নেতাদের সঙ্গে 2 দফা বৈঠক করে। তাদের আশ্বাসে শনিবার খুলে দেওয়া হয় সব কারখানা। যার যে কারখানায় যে সমস্যা আছে তার সেগুলো লিখিতভাবে ম্যানেজমেন্টকে দেন, প্রয়োজনে বিজিএমইকে দেন, প্রয়োজনে আমরা যারা ফেডারেশন করি আমাদের কাছে কপি দেন। আলোচনার মাধ্যমে কিছু সমস্যা হয়তো খুবই দ্রুত সমাধান করা যাবে, কিছু সমস্যা লং টার্ম, কিছু সমস্যা আরও সময় লাগবে। তৈরি পোশাক শিল্পে সরাসরি নিয়োজিত প্রায় 40 লাখ শ্রমিক আর পরোক্ষভাবে উপকারভোগী কমপক্ষে 2 কোটি মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, এই শিল্প বিপদে পড়লে বিপদে পড়বে বিশাল এ জনগোষ্ঠী, ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। পরিবহন খাতে চাঁদাবাজি কমলেও সেই অনুযায়ী নিত্যপণ্যের দাম কমেনি, বিশেষ করে সবজি ও মাছে। বিক্রেতারা বলছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থী ও বিভিন্ন সংস্থার বাজার তদারকির কারণে দাম কিছুটা কমলেও নজরদারির অভাবে ফের বাড়ছে দাম। এদিকে বন্যার অজুহাতে প্রতি বস্তা চালে বেড়েছে 300 থেকে 400 টাকা। ক্রেতারা বলছেন, মাঝে মধ্যে নয়, বাজারে নজরদারি রাখতে হবে, সব সময় ভাঙতে হবে মুনাফাখোর সিন্ডিকেট। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা বিভিন্ন বাজার তদারকি করে। তখন পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ হওয়ায় কিছুদিন সবজির দাম কম ছিল, কিন্তু আবার পুরনো চেহারায় ফিরেছে। 50 টাকার উপর বেশিরভাগ সবজির দাম। পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা কেজি, আলু 60 টাকা, করলা 80 টাকা, বেগুন 100 টাকা, পটল 50 টাকা আর টমেটো 160 টাকা কেজি। ক্রেতারা এজন্য দুষছে বাজার সিন্ডিকেটকে। আর বিক্রেতাদের অভিযোগ, নীরব চাঁদাবাজি আর বন্যার প্রভাবে দাম বাড়ছে। রাস্তাঘাটের কোন, গাড়ি যানবাহনের কোন কিংবা কারণ বাজারের কোন, অনেকটাই চাঁদাবাজিটা কিছুটা নিয়ন্ত্রণে আছে। কিছু চাঁদাবাজি আছে যেটা আড়ালে, সেটা কখনোই প্রকাশ পাবে না। আমার কাছে একই রকম মনে হইতেছে, আমি আসলে কম বেশি দেখতেছি না আর কি। টমেটো কিনলাম 140 টাকা কেজি, ওই চিচিঙ্গা দেখা গেল আপনার 50-60 টাকা, তো অনেক আগে থেকে চলতেছে এরকম। বন্যায় নষ্ট হয়েছে যার কারণে আমদানি কম, কারণে একটু দাম বাড়তে। আবার আমদানি হলে 7 টাকা নিয়ে গেলে আমদানি হলে মালের দাম কমে যাবে অটোমেটিক। বাজারে চালের সরবরাহ ঠিক থাকলেও পাইকারি ব্যবসায়ীরা বলছে, বন্যার কিছুটা প্রভাব এবং কর্পোরেট অসাধু চক্রের কারণে দাম বাড়তি। বিভিন্ন জায়গায় মাল মজুদ ছিল, মাল আসতে পারে না, ওই থেকে বাড়ছে। বন্যার কারণে মোটা চালগুলোর দামটা সবচেয়ে বেশি। করোনার পর থেকে 3-4টা কোম্পানির যখন চাউলের লাইসেন্স দেওয়া হলো, তখন থেকে বাজারটা বাড়তেছে, কোনো কমতেছে না। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা, সোনালী 250 এবং দেশি মুরগি 500 টাকা কেজি। ব্যবসায়ীরা বলছেন, মুরগির খাবারের উচ্চ মূল্যের কারণে মুরগির দাম কমছে না। ওষুধের দাম যদি কমে তাহলে যে ব্রয়লার আবার 50
60 টাকা এরকম আসবে। রুই, ট্যাংরা, পাবদা ও মলা মাছে কেজিতে 20 থেকে 50 টাকা কমেছে। তবে এখনো চড়া ইলিশের দাম। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1500 টাকা। সাধারণ মানুষ বলছে নিত্যপণ্যের দাম তাদের নাগালের বাইরে। আমরা এগুলো 1 কেজির সাইজ বিক্রি করতেছি 1500 টাকা কেজি, 1 কেজি 200-300 গ্রাম এটি বিক্রি করতেছি 1600 টাকা কেজি। যেমন পর্যাপ্ত মাছ আছে তেমন পর্যাপ্ত দামও নিচ্ছে। 700 টাকা থেকে 400 টাকা চলে আসছে, তাহলে আমরা বলতাম যে চাঁদাবাজি কমার কারণে জিনিসের দাম কমেছে। আসলে এটা কোনো ইফেক্ট মার্কেটে নাই। তবে স্থিতিশীল থাকায় কিছুটা স্বস্তি যাচ্ছে সয়াবিন, সরিষার তেল, সব ধরনের ডাল ও মশলা সহ আরও কিছু পণ্যে। আতিকা রহমান, RTV, ঢাকা। কমে এসেছে বন্যার পানি, তবে কিছু এলাকায় পানি ধীর গতিতে কমায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফেনীর দাগনভূঞাতে পানি কমছে ধীর গতিতে। স্থানীয়দের অভিযোগ, দাঁতনার খালের কারণে দীর্ঘদিন ধরে পানিবন্দী আছে মানুষ। এছাড়া মুসাপুর স্লুইস গেট দিয়ে সাগরের জোয়ারের পানি সহজে লোকালয়ে ঢুকে দুর্ভোগ বাড়িয়েছে। পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শিশু, নারী সহ বিভিন্ন বয়সের মানুষ। আর্থিক সমস্যার কারণে অনেকেই বাড়িঘর মেরামত করতে পারছেন না। কুমিল্লায় ভয়াবহ বন্যায় প্রায় 1100 কিলোমিটার পাকা সড়কের ক্ষতি হয়েছে বলে জানায় এলজিডি ও জনপদ বিভাগ। এই জেলার 17টি উপজেলার মধ্যে 14টি উপজেলা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। নোয়াখালীর সেনবাগ, সদর পূর্বাঞ্চল, কবিরহাটে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এখনও 14.5 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের জলাধার, খাল, বিল ভরাট হয়ে যাওয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লক্ষ্মীপুরে বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে সরকারি বেসরকারি সহায়তা চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। অনেকের ঘরবাড়ি ভেঙে গেছে, অনেকে এখন আশ্রয়হীন আছে, ক্ষতিগ্রস্ত, অনেক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দোয়ান ডুবি রয়েছে, দোয়ানের মাল সামান নষ্ট হয়ে গেছে। বহুত কষ্ট করে চলিয়ে আমার যা মানসানা মানুষের পুঁজি বিচারে সব পানির লাগে চলে গেছে। দাদনার খাল বন্ধ থাকার কারণে আমাদের এখানে জলাবদ্ধতা প্রথম বৃষ্টি থেকে শুরু হয়েছে। ঠিকাদারের অবহেলার কারণে এই রাস্তার দুর্ভোগ, বড় বড় গর্ত হয়ে গেছে, চলাফেরা করতে পারতেছি না। গাড়িগুলো অনেক গাড়ি নষ্ট হয়ে গেছে, আমার গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়ি ভাঙে গেছে একেবারে। আমরা উচ্চতর রাস্তাটা নেওয়ার চাই। বন্যা দুর্গত এলাকার পরিস্থিতি জানাতে ফেনী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজাদ মালদার। আজাদ, বন্যা দুর্গতদের ঘরবাড়ি তো বিধ্বস্ত এবং রাস্তাঘাটেরও বেহাল দশা, তো সব মিলিয়ে সেখানকার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবেন। নাবিলা, আপনি যেমনটি বলেছিলেন যে ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে সবচেয়ে ভয়াবহ অবস্থা দাগনভূঞা উপজেলা। এখানে প্রায় 8টি ইউনিয়নের মধ্যে সবকটি গ্রামে এখন বন্যা কবলিত এবং মানুষজন পানিবন্দী অবস্থা মানবত জীবনযাপন করছে। তো এখানে আমি এখন দাঁড়িয়ে আছি ফেনী দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের ফতেপুল্লাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মোল্লা সড়কে। আমার পিছনে রয়েছে যে বসুরহাট আঞ্চলিক মহাসড়ক। তো এই সড়কের যে বেহাল দশা এবং করুণ দশা, যে এখানে যে বর্ষা 1 হাঁটু পানি গড়িয়েছে, এই এখন পর্যন্ত এটা মেরামতের কোনো খবর নেই। এই যে ঠিকাদার এখন এই যে তার এই গাফিলতির কারণে এখন বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, সেখানে যানজটের সৃষ্টি হয়েছে এবং লোকজন মূলত এই যে অনেক কষ্ট করতেছে, মানুষের ভোগান্তি শেষ নাই। তো বন্যা দুর্গত এলাকার যে কথা, বানবাসীরা যে এখন খুব কষ্টে আছে, তারা দুঃখে আছে, তারা ঘরে ফিরতে, যারা উঁচু এলাকার মানুষ তারা ঘরে ফিরতে শুরু করেছেন, কিন্তু তাদের আর্থিক সংকট এখন প্রকট আকার ধারণ করছে। যদিও এখানে প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকেরা এখানে খাদ্য সামগ্রী বিতরণ করছেন, কিন্তু এখানে দুর্গম এলাকায় তারা পাচ্ছেন না এবং তাদেরকে দুর্গম এলাকা থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য তারা আমাদের কাছে জোর দাবি জানিয়েছেন। তো এখানে এই যে দাদনা খালের কথা বলা হচ্ছে, যে এটা আসলে এখন দাগনভূঞাবাসীর একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। কোম্পানিগঞ্জ এবং দাগনভূঞাবাসীর পানি নিষ্কাশনের একমাত্র পথ হলো এই দাদনা খাল। এই দাদনা খালটি গত 15 বছর যাবৎ সংস্কার নেই, মেরামত নেই এবং মেরামতের নামে যে সমস্ত বরাদ্দ এসেছে, সাবেক জনপ্রতিনিধিরা কোটি কোটি টাকা লোপাট করেছে, পুকুর চুরি করেছে, দুর্নীতি করেছে, কিন্তু কাজের কাজ কিছু হয় না। মানুষের দুর্ভোগ আরো বেড়েছে, মানুষ এখন পানিবন্দী অবস্থা মানবত জীবনযাপন করছে, তারা আর্থিকভাবে সরকারিভাবে সাহায্য সহযোগিতা কামনা করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ ফেনী থেকে নাবিলা। ধন্যবাদ আপনাকে।
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৫ জন। ভোরে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানি জানান, ভোর রাতে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস বাস বঙ্গবন্ধু সেতুর ১৩ নম্বর পিলারের কাছে পৌঁছলে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ বাস যাত্রী নিহত এবং আহত হন আরও ৫ জন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লক্ষণ বদলেছে ডেঙ্গু রোগীর। চিকিৎসকরা বলছেন, জ্বর, শরীর ব্যথা ও বমিভাবের পাশাপাশি নতুন যুক্ত হয়েছে ক্লান্তি ভাব। এ কারণে টেস্ট করানোর আগে ডেঙ্গু আক্রান্ত কিনা বোঝা যাচ্ছে না। হাসপাতালগুলোর সক্ষমতা থাকলেও অ্যাডিস মশা নিধনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এআর বাদলের রিপোর্ট। রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে ভর্তি হয়েছেন নরসিংদীর সবিতা রানী সূত্রধর। ব্রাহ্মণবাড়িয়ায় মেয়ের বাড়িতে বেড়াতে গেলে এডিস মশা কামড়ে দেয়। টেস্ট করার পর ধরা পড়ে ডেঙ্গুতে আক্রান্ত তিনি। ভাবের মধ্যে একটা মশা কামড় দিচ্ছে, মশাটা একটু বড় মারছি পরে অনেক রক্ত গেছে। পরে কত চুলকাইতে পরে সন্ধ্যার পর থেকে শরীর কাঁপাইয়া জড়ায়। এডিসের কামড়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছে রাজধানীর রামপুরা ও নাখালপাড়া সহ বিভিন্ন এলাকা ও জেলা থেকে আসা রোগীরা। এমন অবস্থা মোটামুটি দেশ জুড়েই। চোখ প্রচন্ড পরিমাণে ব্যথা করতো, মাথা প্রচন্ড পরিমাণে ব্যথা করতো, আর সব সময় হচ্ছে শরীরে 102-104 ডিগ্রি পরিমাণ জ্বর থাকতে। আমি যদি একটু ওষুধ খাই সেক্ষেত্রে দেখা যেত যে 4-5 ঘন্টা একটু জ্বর কম থাকে, আবার হচ্ছে 104 ডিগ্রি করে জ্বর থাকতো। আমার 3 দিন ধরে জ্বর, শরীর ব্যথা, বমি হয়েছে অনেকবার, আর এখানে চিকিৎসা ভালো লেগেছে। চিকিৎসক জানান, বিভিন্ন জটিলতা নিয়ে হাসপাতালে রোগীরা এলেও তাদের অনেকের লক্ষণ আলাদা। কোনো রোগী যদি জ্বর, সাথে মাথা ব্যথা থাকে, শরীর ব্যথা থাকে, চোখের পিছনে ব্যথা থাকে, সাথে যদি বমি, পাতলা পায়খানা থাকে, এবং কোনো ক্ষেত্রে অনেক সময় দেখা যায় রোগীর জ্বর কম কিন্তু অত্যন্ত ক্লান্তি ভাব, এরকম কোনো লক্ষণ দেখা দিলেই সাথে সাথে নিকটস্থ হাসপাতালে গিয়ে আমি মনে করি এই সময়ের জন্য ডেঙ্গুটা প্রথম পরীক্ষা করে নিতে হবে। গেলবারের তুলনায় ডেঙ্গুর ভয়াবহতা না থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানান, কাউকে যাতে হাসপাতালে যেতে না হয় এজন্য দায়িত্বশীল সংস্থাগুলোর পাশাপাশি ব্যক্তি সচেতনতা জরুরি। ডেঙ্গু রোগী আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আমাদের এই হাসপাতাল ডেঙ্গু ডেডিকেটেড হিসাবে আমরা গত বছরে আমরা চিকিৎসা দিয়েছি, এবং বর্তমান যেই পরিস্থিতি আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। আমাদের হাসপাতাল ডেঙ্গু ডেডিকেটেড হিসাবে রেডি আছে, এবং রোগীরা যেভাবে গতবার যে ইনস্ট্রাকশনগুলো আমরা দিয়েছিলাম যে ব্যক্তিগত সচেতনতা এবং সম্মিলিতভাবে একটা চেষ্টা, সেটার জন্য আমরা আবারও বলবো, এবং যাতে ডেঙ্গু না হয় সেই বিষয়টার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। লক্ষণ দেখা দিলেই অবহেলা না করে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। এআর বাদল, RTV, ঢাকা।